এই প্র্যাকটিস সেটের 81 দাগের থেকে অঙ্ক আছে, এই অঙ্কগুলোর সমাধান আমরা আজকে ক্লাসে করব। এর আগের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা দুটি ক্লাসে করে দিয়েছি। প্রথমে 50টি জেনারেল স্টাডিজ করেছি, তারপর 23টা রিজনিং করেছি। আজকে 81 দাগের থেকে অঙ্ক প্রশ্ন সমাধান করছি। চলুন 81 দাগের প্রথম অঙ্ক কী আছে দেখি। তবে তার আগে বলে রাখি, এই প্রশ্নটার 80 দাগ পর্যন্ত যে সমাধান তার ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। 81 দাগের অঙ্কটা দেখব। 81 দাগের অঙ্ক আছে 18,000 এর উপর 10% বার্ষিক সুদের হারে 3 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো এই অঙ্ক আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। অনেকেই আছে যে P/1 প্লাস R/100 মাথায় T, এই সূত্র ধরে এই অঙ্কগুলো সমাধান করেন। কিন্তু আমরা যে প্রসেসটা আপনাকে দেখাবো তা 30 সেকেন্ডের মধ্যে আপনি অঙ্ক আপনার করতে হবে। প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় 30 সেকেন্ডও সময় কম সময়ের মধ্যে অঙ্ক করতে হবে, এটা মাথায় রেখে কিন্তু আপনারা সবসময় অঙ্ক সমাধান করবেন। তো যেহেতু এখানে আছে 3 বছর, তাই এই অঙ্কটা খুবই সহজ। 3 বছর, 2 বছর, 1 বছর হলে খুবই সহজ হয়। এখানে 5 বছর হলে সূত্র আসে না, কিন্তু 3 বছর পর্যন্ত দেওয়া থাকে যে কোনো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। অঙ্কটার নিয়ম বার করা খুবই সহজ। 10% এখানে বলেছে, তাই আপনাকে এখানে দিতে হবে 11/10। এবার যেহেতু বলেছে 3 বছর, তাই আপনি এখানে 11/10, 11/10 3বার দিন। এবার এটাকে আপনি কী করবেন, গুণ করবেন কত দিয়ে? 18,000 দিয়ে। তো 18,000 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে দেখুন এটা এই 3টে শূন্য কেটে যায়। আর এগুলোই 11, 11, 121 আর 18, 121, 18 আর 11 যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 23,958। এবার এটা কিন্তু সুদে আসলে বেরোলো, এর থেকে আপনি আসলটা বিয়োগ করুন, তাহলে কিন্তু এখানে যে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত সেটা বেরিয়ে যাবে 5,958। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দিতে হবে সঠিক উত্তর। তো এই অঙ্কগুলো অন্য কোনো নিয়ম লাগে না, জাস্ট একটু বুঝলেই কিন্তু আমাদের কাছে এমন সূত্র তৈরি করা আছে যে সেই সূত্র দ্বারা কিন্তু এগুলো সহজে সমাধান করা যায়। এখানে কখনো 5% থাকে, সেটাও কীভাবে সমাধান করা যাবে। এখানে কখনো 4% থাকে, সেটাও কীভাবে সমাধান করা যাবে, সব কিন্তু আমাদের কাছে করা আছে। তো যেভাবেতে পড়ে, মানে যেভাবেতে এই অঙ্কগুলো আসে, সেই সূত্র করেই কিন্তু এই অঙ্কগুলো সমাধান করা ইজি হয়ে যায়। তো এই অঙ্কগুলো যখন আপনি এইরকমভাবে করতে যাবেন তখন এখানে আপনার অনেকটা সময় চলে যাবে। তাই বারবার করে রিকোয়েস্ট করছি, আর এডুকেশন স্কুলে ফোন করুন 85 39 82 506 এই নম্বরে। রাত 10টা থেকে 11টার মধ্যে যারা আরআরবি গ্রুপ-ডি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা সবসময় প্রস্তুত। 85 39 82 506 এই নম্বরে। চলুন আমরা চলে যাই পরের প্রশ্নে। এবার আমরা 82 এই প্রশ্নটা দেখব। দুটি বৃত্তের ব্যাসের যোগফল 35 মিটার, পরিধি পার্থক্য 22 মিটার, ছোট বৃত্তের ক্ষেত্রফল কত। তো ছোট বৃত্তের ক্ষেত্রফল যেহেতু বার করতে পেরেছে, তার দুটো বৃত্ত আমরা একটা বড় হাতের আর ধরবো, একটা ছোট হাতের আর ধরবো। এখানে বলছে ব্যাসের যোগফল 35, তাহলে ব্যাস কত হচ্ছে 2r বড় বৃত্তের, আর ছোট বৃত্তের 2 ছোট হাতের আর। তাহলে যেহেতু ব্যাস বলেছে তাই আমরা কিন্তু 2r ধরেছি। এদের যোগফলটা কত বলেছে? যোগফলটা বলেছে 35। আর ছোট বৃত্তের ক্ষেত্রে বলেছে পরিধির পার্থক্য 22 মিটার, তার মানে 2π বড় হাতের আর বিয়োগ 2π ছোট হাতের আর, পার্থক্য কত বলেছে? 22 মিটার। এখানে আমরা 22 দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা খুব সহজে এরকম করতে পারি 2r মাইনাস ছোট 2r, আর এই পাইটা হচ্ছে আমরা কমন রাখতে পারি, সেই পাইটা এখানে ক্যালকুলেশন হয়ে যায়। পাই মানে 22-এর সাথে, এই 22-এর সঙ্গে এই পাইটা ক্যালকুলেশন হয়ে যায়, সেই ক্ষেত্রে 7/22 হয়। এই 22 আর এই 22 কেটে যায়, তাহলে 7 থাকে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2r মাইনাস 2r সমান সমান 7। এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ। সেই ক্ষেত্রে 2r মাইনাস 2r সমান 7 আমরা এখানে লিখে দিতে পারি, 2r মাইনাস 2r সমান সমান 7। এখন যেহেতু আমাদের ছোটোটা রাখতে হবে, তাহলে এটা আমরা কেটে দিতে পারি। তাহলে এটা মাইনাস করবো, চেঞ্জ করে দেবো চিহ্ন, এখানে মাইনাস দেবো। তাহলে এটা কেটে গেল, এখানে 2 আর 2 4r, 4r সমান। তো এখানে যদি আমরা 35 থেকে 7 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 28। সেই ক্ষেত্রে আর সমান সমান আমরা 4 7 28 অর্থাৎ 7 পাবো। তা আর এর মান 7, অর্থাৎ ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল কত হবে? ছোট বৃত্তের ব্যাসার্ধ আর 7 হলে ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর স্কোয়ার। পাই মানে কত? 22-এর 7। এটা হচ্ছে পাই আর স্কোয়ার মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। সেই ক্ষেত্রে আর স্কোয়ার মানে 7, এই আর এর মান 7 ইন্টু 7। এখন এই সাথে কেটে গেল, 22-এর 7 যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে 154। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গমিটার, অর্থাৎ বিদ্যার হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 83-এর এই প্রশ্নটা দেখব। এখানে বলছে দুটি চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:3, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? তাই একটার ব্যাসার্ধ ধরবো বড় হাতের আর, আরেকটার ব্যাসার্ধ ধরবো ছোট হাতের আর। তাহলে এখানে আমরা সূত্র পাবো পাই আর স্কোয়ার এইচ। তো পাই এটা হচ্ছে সূত্রের পাই, আর স্কোয়ার মানে বড় হাতের সূত্রের পাই এই যে, আর বড় হাতের আর পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে কত? এইচ উচ্চতার অনুপাত বলবো 1:3। তাহলে উচ্চতা এইচ মানে এইচ 1 মানে এইচ 1 এইচ, এটা সমান সমান কী হবে? পাই ছোটো হাতের আর স্কোয়ার ইন্টু এইচ এখান থেকে 3h, উচ্চতা বলেছে না 1:3, তাহলে 3h ধরলাম। এখন এই ক্ষেত্রে আমরা কী পাবো? এইচটা কেটে দিতে পারবো, আর এই পাইটা কেটে দিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারবো, আর স্কোয়ার 3/1 করতে পারবো। এখন এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা
r/r করতে পারি, এখানে √3/1 করতে পারি। এটা যদি আমরা কোঅর্ডিনেশন করি তাহলে 3/√3 হয়ে যায়। এখন 3/√3 হচ্ছে এর সঠিক উত্তর। সেই ক্ষেত্রে 3:√3 অর্থাৎ দ্বিদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 84 এর প্রশ্নে। 84 এর যে প্রশ্নটা আছে সেটা কীভাবে আমরা সমাধান করব। 84 এর প্রশ্ন আছে, দেখুন, এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব হেঁটে যেতে এবং ঘোড়ায় চেপে ফিরে আসতে 5 ঘন্টা 45 মিনিট সময় লাগে। দুদিক থেকে সে যদি ঘোড়ায় চড়ে যাত্রা করতো তাহলে 2 ঘন্টা সময় সঞ্চয় হতো। দুদিক পায়ে হেঁটে গেলে তার কত সময় লাগতো? দেখুন, এই অঙ্কটা কিন্তু জটিল অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আমি খুব সহজভাবে করেছি, কিন্তু সূত্রে মেলাতে পারছি না। অর্থাৎ এখানে যে উত্তর আছে সেই উত্তরটা আমরা সমাধান করতে পারছি না। তো এখানে এর উত্তর হচ্ছে 7 ঘন্টা 45 মিনিট, কিন্তু ক্যালকুলেশনে 7 ঘন্টা 45 মিনিট আসছে না। তো এই অঙ্কটা আপনারা কমেন্ট করবেন, যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এর উত্তর আছে সি। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব আমরা। এখানে 85 দাগের অঙ্ক দেখব। 85 এর অঙ্ক কী আছে? 85 এর অঙ্ক আছে, একটি নল কোনো চৌবাচ্চাকে 6 ঘন্টায় ভর্তি করতে পারে। চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি হলে এরূপ আরও 3টি নলকে খোলা হয়। চৌবাচ্চাটি সম্পূর্ণ হতে কত সময় লাগবে? দেখুন, 6 ঘন্টায় ভর্তি হতে পারে, কিন্তু অর্ধেক ভর্তি হয় কত সময়? 3 ঘন্টায়। 3 ঘন্টায় সে কতটা জল ভর্তি করবে? অর্ধেক জল ভর্তি করবে। তাহলে এদিকে আমার সময় লাগছে, এটা অর্ধেক ভর্তি হতে সময় লাগছে 3 ঘন্টা। এটা আমরা এখানে মনে রাখবো। এরূপ আরও 3টি নলকে খোলা হয়। এরূপ আরও 3টি নলকে খোলা হয় মানে এটা তো একটা হলো, আর 3টি নল মানে মোট 4টি নল। সেই ক্ষেত্রে 4টি নলের কী কাজ হবে? 6 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, তাহলে 1 ঘন্টা পূর্ণ হয় 1/6 অংশ। সেই হিসেবে 4টি নল যদি আমরা পূর্ণ করি তাহলে 1/6 গুণ 4। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 3 দিনের 6, 2 দিনের 4, অর্থাৎ 2/3। তো এই 2/3 অংশ কিন্তু 1 ঘন্টায় পূর্ণ হবে। 4টি নল দ্বারা 2/3 অংশ 1 ঘন্টায় পূর্ণ হবে। সেই ক্ষেত্রে যদি 2/3 অংশ যদি 1 ঘন্টায় পূর্ণ হয় তাহলে এখানে 1/2 অংশ তো ভর্তি হয়ে গেছে 3 ঘন্টায়। আরও যে 1/2 অংশটা আছে সেটা কত ঘন্টায় পূর্ণ হবে? 2/3 অংশ পূর্ণ হচ্ছে ক ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ হবে কত ঘন্টায়? তাই 1 অংশ পূর্ণ হতে গেলে এটা কিন্তু উল্টে যাবে। সেই ক্ষেত্রে আমরা পাবো 1 গুণ এই 3/2। আর যদি 1 অংশ পূর্ণ এটা কিন্তু 1 অংশ পূর্ণ 1 ঘন্টায়, 2/3 অংশ পূর্ণ 1 ঘন্টায়, 1 অংশ পূর্ণ হয়, এটা উল্টে যায়। অর্ধেক জল তো ভর্তি করা হয়ে গেছে, অর্ধেক ভর্তি করা হয়েছে, আর হাফ অংশ আছে, তাহলে এই হাফ অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? এখানে হাফটা গুণ হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে এখানে 3 1 কে 3, 3/4 ঘন্টা, 3/4 ঘন্টা, আর এদিকে লাগছে 3 ঘন্টা। তাহলে এই দুটোর আমরা যোগ করব। এই 3/4 ঘন্টা সমান সমান কত? 3/4 ঘন্টা সমান সমান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা 7 দিয়ে গুণ করব। এখানে আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব 4 15 60, অর্থাৎ 3 15 45 মিনিট। এটা হচ্ছে 45 মিনিট লাগবে। চারটে নল দিয়ে 4টি নল যদি খোলা থাকে তাহলে এদিকে এই হাফ অংশ ভর্তি হতে সময় লাগছে 45 মিনিট, আর ওই একটা নল দিয়ে ভর্তি হচ্ছিল সেটার ভর্তি হতে কিন্তু সময় লেগেছে 3 ঘন্টা। তাহলে মোট সময় লাগছে কত? 3 ঘন্টা আর এই 45 মিনিট, 3 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 86 দাগের প্রশ্নে চলে যাব। 86 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 6 এবং 54 এর মধ্যে সমানুপাতি কত? সেই ক্ষেত্রে আপনি কী করবেন? এই যে 6 গুণ 54টা রুট করে দেবেন। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 2 গুণ 3 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 27 দিনের 54, 3 9 27, 3 3 9, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 2টো 3 মিলে একটা 3, আর এই 3 আর এই 3 মিলে আরেকটা 3 বাইরে চলে আসছে। এই 2 মিলে 8টা 2 বাইরে চলে আসছে। সেই ক্ষেত্রে 3 3 9, 9 3 18। তো সঠিক উত্তর হবে কিন্তু 18, এর মধ্যে সমানুপাতি হবে 18। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম অঙ্ক কিন্তু রেলের গুডি পরীক্ষায় পড়ে, আর এই যে কটা অঙ্ক দেখালাম এরকম অঙ্কই কিন্তু রেলের গুডি পরীক্ষায় আসবে। তাই সাবধান হয়ে যান, এরকম অঙ্ক আপনারা প্র্যাকটিস করুন। যত আপনি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি সামনে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে যাবে। আরআরবি গ্রুপ ডি পরীক্ষা যে অঙ্কগুলো আসছে অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ আসে না, আবার অঙ্ক সহজ আসে। তাই আপনাকে বুঝে শুনে সেই প্রশ্ন উত্তর দিতে হবে। সায়েন্স কেন্দ্র সরকারের পরীক্ষা মানে সায়েন্সের উপরে একটা জোর দিতে হবে, আর সায়েন্সের সমস্ত বিষয়টা কিন্তু করাচ্ছে আর এডুকেশন স্কুল। কথা বলুন, আর এডুকেশন স্কুলের সাথে আপনি কীভাবে একবারেই পাস করতে পারবেন তা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। 85 3 9 82, 85 3 9 82 506 এই নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করুন, তাহলে কিন্তু আপনি সব প্রশ্নের সমাধান পাবেন। প্রশ্ন আছে, একজন ছেলের বয়স তার বাবার বয়সের 1/3 ভাগ। 12 বছর পরে ছেলের বয়স তার বাবার বয়সের অর্ধেক হয়ে যাবে। ছেলেটির বর্তমান বয়স কত? দেখুন, এই যে এই প্রশ্নটা একদম মানে সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যায়। যদি আপনি আর এডুকেশন স্কুলের নিয়ম ধরেন, আর এডুকেশন স্কুলের সাথে আপনি কথা বলেন, তাহলে এরকম প্রশ্নের উত্তর আপনার সহজে নিমেষে সমাধান হবে এবং দেখতে দেখতে সমাধান হয়ে যাবে, কোনো অঙ্ক ক্যালকুলেশন লাগবে না। তাহলে এটা আমরা সেভাবেই করব। দেখুন, যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটিতে লাইক করবেন। তো এখানে যে বলছে কি ছেলের বয়স তার বাবার বয়সের 1/3 ভাগ, এখানে বলছে ছেলের বর্তমান বয়স কত। তো ছেলের বর্তমান বয়স বলেছে তার বাবার বয়সের 1/3 ভাগ, অর্থাৎ এখানে যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা আপনার উত্তর হয়ে যাবে। দেখুন, 3 দ্বারা বিভাজ্য আছে শুধুমাত্র 12। এখানে 1/3 আপনি দ্বিগুণ করুন, এখানে 3 4 12, দেখুন 4 বছর।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এবার আপনি যদি বলেন যে 12 বছর কী করে হচ্ছে দেখিয়ে দেওয়ার কথা, বলছে 12 বছর পরে ছেলের বয়স তার বাবার বয়সে অর্ধেক হবে। ঠিক আছে, ছেলের এখন বর্তমান বয়স 12, ছেলে এটা যদি 12 হয় বর্তমান বয়স, তাহলে বাবার হবে কত? বাবা বাবা বলেছে না, একজন ছেলের বয়স তার বাবার বয়সের 1/3 ভাগ, অর্থাৎ ছেলে যদি 12 হয় 3 12 36 বছর হয়ে যাবে, কিন্তু বাবা 36 বছরের বাবার 12 বছরের ছেলে। এখন 12 বছর পরে, 12 বছর পরে মানে 12 যোগ 2 জনের ক্ষেত্রে, তো এখানে 36 আর 12 হয়ে যায় 48, আর এর হয়ে যায় 24। বলেছে 12 বছর পরে ছেলের বয়স বাবার বয়সে অর্ধেক হয়। দেখুন 48-এর হাফ 24, তো দেখুন 24 হয়ে গেছে। দেখুন বাবার বয়স 48, ছেলের বয়স 24, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে ছেলেটির বর্তমান বয়স 12 বছর আমরা পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজে কিন্তু এসব প্রশ্ন সমাধান করা যায় এবং সেকেন্ডের মধ্যে সমাধান করা যায়। যদি আর এডুকেশন স্কুলের সাহায্য নেন তাহলে কিন্তু আপনি এসব অঙ্ক সহজেই করতে পারবেন এবং মুখে মুখে করতে পারবেন। মুখে মুখে অঙ্ক করলেই কিন্তু আপনি সময়ও আপনার বাঁচবে এবং অঙ্কটাও আপনি সঠিক করতে পারবেন। 88 দাগের প্রশ্ন দেখব, জয়েস অনিলের থেকে ততটাই ছোট যতটা প্রশান্তর থেকে বড়। যদি অনিল ও প্রশান্তর বয়সের যোগফল 48 বছর হয় তাহলে জয়েসের বয়স কত? তা আমরা জয়েসের বয়স আমরা এই অপশান থেকে করতে পারি, কিন্তু আমি একটু জাস্ট আপনাদের বলে দিচ্ছি, সেভাবে আপনারা করুন। এখানে বলছে জয়েস অনিলের থেকে ততটাই ছোট, তাহলে অনিল বিয়োগ জয়েস, এ বিয়োগ জে, ততটাই ছোট যতটা প্রশান্তর থেকে বড়। যতটা প্রশান্তর থেকে বড় কে? জয়েস অনিলের থেকে ততটাই ছোট যতটা প্রশান্তর থেকে বড়, জে বিয়োগ পি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এ মাইনাস জে, জে মাইনাস পি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এই এটা এখানে রাখলাম এ, এই মাইনাস পিটা এই সাইডে আসলে প্লাস পি, যেটা রেখে দিলাম এই মাইনাস যেটা ওই সাইডে গেলে প্লাস জে, তাহলে এ প্লাস পি এইটা সমান সমান কি 2j। এবার এখানে দেখুন বলছে অনিল এবং প্রশান্তের বয়সের যোগফল 48। দেখুন অনিল এবং প্রশান্তের যোগফল 48, আর এখানে আমরা পাচ্ছি এ অনিল প্লাস প্রশান্ত সমান 2j, তাহলে আমরা এখানে লিখতে পারি 2j এইটা সমান সমান 48। কারণ এখানে ওরা বলছে অনিল প্রশান্তের যোগফল 48, কিন্তু আমাদের অনিল প্রশান্তের যোগফল বলেছে 2j, 2j সমান 48, তাহলে জে সমান সমান কত? 24। তাহলে এখান থেকে আমরা যে অর্থাৎ জয়েসের বয়স পেয়ে গেলাম 24 বছর। বিদ্যা হবে সঠিক উত্তর। হতে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়, খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করতে পারি আমরা। আর এডুকেশন স্কুলের হাত ধরতে হবে, তবে কিন্তু এসব অঙ্কগুলো আপনারা সহজে সমাধান করতে পারবেন। এবার আমরা চলে যাবো 89 দাগের প্রশ্নে। 89 দাগের প্রশ্ন আছে একটি চাকা 88 কিমি দূরত্ব অতিক্রম করতে, 89 দাগের প্রশ্ন আছে একটি চাকা 88 কিমি অতিক্রম করতে 1000 বার পাক খায়, চাকাটির ব্যাসার্ধ কত? তাহলে একবার পাক খায় কত, একবার পাক খেলে কত মিটার যায় সেটা আপনাকে বার করতে হবে। তো 88 কিমিকে আমরা কী করবো? মিটারে প্রকাশ করবো 1000 দিয়ে গুণ করে। এবার এই 1000টা ভাগ করব, তাহলে একবারের কতটা হচ্ছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে এটা কেটে গেলে এটা কেটে গেলে এখানে 88, তাই 88 মিটার, কিন্তু 88 মিটার হচ্ছে একবার পাক খেলে, তার মানে কি পরিধি হয়ে গেল, ওই চাকাটার পরিধি হলো 88 মিটার। এখন 2πr, এটা হচ্ছে পরিধির সূত্র, এটা সমান সমান কত? এটা সমান সমান 88। যদি আমরা আর এর মান পাবো, আর সমান সমান এই 88টা উপরে থাকবে, আর এখানে যে মানে পায়ের মান হচ্ছে 22-এর 7, 7টা উপরে চলে যাবে, 22টা নিচে চলে আসবে, আর এখানে যে 2 আছে সে 2 আর পাইটা হচ্ছে 2 আর 22টা হচ্ছে নিচে চলে যাবে। 4 22 88 হবে, আর এই 4 আর এই 2 কাটবো, 2 দিনে 4 হবে, 7 দিনে 14 হবে, আর সমান সমান 14 হয়ে যাবে। তাহলে এখানে বলছে চাকাটির ব্যাসার্ধ কত মিটার? তো চাকাটির ব্যাসার্ধ হয়ে যাবে 14 মিটার। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 90 দাগের প্রশ্নে। 90 দাগের প্রশ্ন কী আছে সেটা দেখব। এখানে বলছে সাইন স্কোয়ার 3 ডিগ্রি, কস স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, এইগুলোর মান আপনার বসাতে হবে। এগুলো আপনি ক্লাস 10-এ করে এসেছেন, এর মানগুলো আপনার মুখস্থ করতে হবে। একটা প্রসেস আছে, সেই প্রসেসে আপনি মানগুলো মুখস্থ করে এখানে মনে রাখতে পারবেন এবং এখানে সেটাই অ্যাপ্লাই করতে পারবেন। আমরা এই অঙ্কটা মান বসিয়ে কীভাবে করবো? তো দেখুন এখানে সাইন 3 ডিগ্রি এর মান হচ্ছে 1/2, তাহলে 1/2টার এর স্কোয়ার করবো। তারপরে কস স্কোয়ার 45 ডিগ্রি, কসের মান আছে 1/√2, তো এখানে কিছুদিন মানে ইন্টু আছে, ইন্টু 1/√2 তার এই হোল স্কোয়ার। তারপরে এই যে যোগ আছে, যোগটা যোগ দেবো। তারপর 4 ট্যান 3 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রির মান 1/√3, তাহলে 1/√3 তার এই হোল স্কোয়ার করবো। তারপরে এখানে প্লাস দেবো, প্লাস 1/2 সাইন স্কোয়ার 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে কি করব? 1/2 ইন্টু 1 হোল স্কোয়ার করবো, প্লাস 1/8 কট স্কোয়ার 60 ডিগ্রি, তা কট 60 ডিগ্রি, কট 60-এর মান হচ্ছে 1/√3, তাহলে 1/8 1/√3 তার এই হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা খুব সহজে সমাধান করব। √2 এর হোল স্কোয়ার মানে 1/2, আর এটা হচ্ছে 1/2, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাবে 1/4, 1/4 আর 1/2 যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে 1/8। তারপরে যোগটা যোগ দেব,
এখানে আমরা √3 হোল স্কয়ার মানে 3, তাহলে 4 একে 4, 4/3 করে দেবো। এটা হচ্ছে 4/3। এখন এটা হচ্ছে 1 হোল স্কয়ার মানে 1, 1 1 1, তাহলে যোগ 1 2, এটা 1 2 হয়ে যাবে, যোগ 1 2। তারপরে এই যে যোগ আছে, যোগটা যোগ দেবো। এখানে আমরা √3 হোল স্কয়ার মানে শুধু 3 হয়, সেই ক্ষেত্রে এখানে কী হবে, 1 1 1, 1/24, তাহলে যোগ 1/24। তাহলে আমরা পেলাম কি 1 8, 4 3, প্লাস 1 2, প্লাস 1 24। এবার আমরা এগুলোকে কি করব, এগুলোকে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ যোগ করব, ভগ্নাংশের যোগ বিয়োগ। সে ভগ্নাংশ যোগ করলে এখানে আমরা পেয়ে যাব 48/24। এগুলো যদি আপনি ভগ্নাংশের যোগ বিয়োগ করেন তাহলে 48/24 পাবেন। সেই ক্ষেত্রে 24 আর 48 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 পাবো। তাহলে সঠিক উত্তর হবে 2, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 91 দাগের প্রশ্নে চলে যাব। 91 দাগের প্রশ্ন দেখব কী আছে। তো 91 দাগের প্রশ্ন আছে, দেখুন, দিনের কোনো এক সময় সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই সময় একটি উলম্ব খুঁটির ছায়ার দৈর্ঘ্য 100 মিটার হলে খুঁটিটির উচ্চতা কত? তা খুঁটির উচ্চতা আপনাকে বার করতে হবে। এটা মনে করুন একটা খুঁটি, তো একটা কোনো একটা সময় সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি। তো আমরা যদি এটাকে এরকমভাবে দেখি, তাই এই খুঁটিটা যখন এই সূর্য পড়বে এই গায়ে, তখন এটা কিন্তু এর একটা ছায়া দেবে। সেই ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ছায়া, এখান থেকে ছায়াটা পড়ে, তো এই ছায়ার দৈর্ঘ্য হবে কত? 100 মিটার। এই ছায়ার দৈর্ঘ্য 100 মিটার। এখন বলছে খুঁটিটির উচ্চতা কত, অর্থাৎ এই খুঁটিটি এই জায়গাতে এই পর্যন্ত উচ্চতাটা কত সেটা আপনাকে বার করতে হবে। সূর্যের উন্নতিকোণ কত বলেছে? 60 ডিগ্রি। উন্নতিকোণ হয় এরকম জায়গায়, এই জায়গাটার মান হয়ে যাবে 60 ডিগ্রি। এখন এখানে আমরা এটা পাবো, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে এটা আমরা একটা কাজ করতে পারি। এটা হচ্ছে উচ্চতা যেহেতু বার করতে বলেছে, মানে খুঁটির দৈর্ঘ্য উচ্চতা বার করতে বলেছে, আর নিচেটা হচ্ছে ভূমি। তো এটাকে আমরা যদি লম্ব ধরি, এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ পাই, তাহলে এটা আমরা বলতে পারি এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এখানে যেহেতু চেয়েছে সূর্যের উন্নতিকোণ আছে 60 ডিগ্রি, এবং এখানে লম্বর মানটা বার করতে বলেছে, তাহলে এটা লম্ব আর ভূমি আমরা যদি সম্পর্ক করি, তাহলে এরকমভাবে বলতে পারি ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, মানে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাই এখানে থিটার মান 60 ডিগ্রি, লম্ব বাই ভূমি, লম্বর মান আমরা বার করব, লম্বটা লম্বই দিয়ে দিলাম, আর ভূমিটার মান হচ্ছে 100। ট্যান 45-এর মান 1, আর ট্যান 60-র মান হচ্ছে √3। তাহলে এখানে আমরা দিতে পারি কি √3, এখানে √3 দিতে পারি, আর 100টা ওর সাথে গুণ করবো, তাহলে লম্ব বাই 100, তাহলে 100-র সঙ্গে √3 আমরা গুণ করতে পারি, তাহলে লম্বর মানটা আমরা বার করতে পারি কত? লম্বর মান হচ্ছে 100 √3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সঠিক উত্তর হবে এর দাগ। খুব সহজে এটা সমাধান করা যায়। এটা কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক, ক্লাস 10-এ কিন্তু এই ত্রিকোণমিতি আছে, সেখান থেকে কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করতে পারেন এবং সেটা দেখতে পারেন। আর সহজ উপায় যদি আপনি করতে চান, তাহলে আর স্কুলের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ নম্বর 85 এই নম্বরে। এই ত্রিকোণমিতির সমস্ত সূত্র ধরে আপনাকে শেখানো হবে। আমরা 92 দাগের প্রশ্নে চলে যাব। 92 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য উপর দিকে তুললাম। এখানে 92 প্রশ্ন আছে, একটি মিনারের উচ্চতা 100√3 মিটার। ওই মিনারের পাদদেশে 100 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত? তো এখানে 92 দাগের সঠিক উত্তর আমরা বার করব। কীভাবে বার করব? আগে যেভাবে আমরা অঙ্কটা করলাম ঠিক সেইভাবে আমরা এখানে উত্তরটা বার করব। এখানে মিনারের উচ্চতা বলেছে 100√3 মিটার। তাহলে আমরা যদি এটাকে মিনার ধরি আর এটাকে যদি ভূমি ধরি, তাহলে এর উচ্চতা বলতে এই জায়গার থেকে এই মানটা হচ্ছে 100√3। আর মিনারের পাদদেশ থেকে 100 মিটার দূরে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত? তাহলে এখানে এটা যদি 100 হয়, এখান থেকে এই পর্যন্ত শীর্ষের উন্নতিকোণ কত, মানে এটার মান কত? এই জায়গাতে এই পর্যন্ত 100 মিটার, তাহলে এই উন্নতিকোণটা কত? তো আগে আমরা বার করলাম এটার উন্নতিকোণ 60 ডিগ্রি হবে। তাহলে আগে বার করেছি বলে আমরা বলতে পারলাম, কিন্তু আমরা কীভাবে বার করবো? তাই আমরা এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিন রাখবো। তাহলে এটা হচ্ছে আমরা এখানে লম্ব পাচ্ছি, এটা ভূমি পাচ্ছি, তাই লম্ব বাই ভূমি হচ্ছে কিসের সূত্র? ট্যান থিটার সূত্র। তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাই 100√3 লম্ব, ভূমির মান 100, তাই এই 100 আর এই 100 কাটা যায়, তাহলে ট্যান থিটা সমান সমান √3। তাহলে √3 কার মান হয়? √3 হয় ট্যান 60-র মান, তাহলে ট্যান 60 সমান √3। তাহলে এখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এখানে হয়ে যাবে 60 ডিগ্রি। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। √3-র মান হচ্ছে ট্যান 60-র মান, ট্যান কেটে যায়, থিটার মান 60 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 93 দাগের প্রশ্নে চলে যাব। 93 দাগের যে প্রশ্নটা আছে, ট্যান এ সমান সমান 8/15, তাহলে কোসেক এ সমান সমান কত? তো এই অঙ্কটা কিন্তু খুব সহজে এটা সমাধান করা যায়। এটা যদি এরকম ধরি, তাহলে আমরা এটাকে লম্ব পাবো, এটাকে ভূমি পাবো, এটাকে অতিভুজ পাবো। লম্ব, ভূমি, অতি। এখানে ট্যান এ সমান সমান বলেছে 8/15, তাহলে আমরা এটা 8K আর 15K ধরতে পারি। এখানে যদি আমরা এ দিই, এখানে যদি বি দিই, এখানে যদি সি দিই, লম্ব হচ্ছে 8K আর ভূমি হচ্ছে 15K। কোসেক এ সমান সমান কত সেটা আপনাকে বার করতে হবে। আমরা এখান থেকে খুব সহজে একটা সূত্র পাই, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা
অতির মানটা বার করব। কীভাবে বার করব? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার সমান সমান এটা হচ্ছে 8K আর 15K, তাহলে এটা কত হয়? 8 8 64 আর 15 225, 64 আর 225K মানে 289K, 289K স্কোয়ার। এখন যেহেতু বিসি স্কোয়ার, তাহলে বিসির মানটা কত হবে? বিসির মানটা হয়ে যাবে কিন্তু 289 মানে 17 290 17 হয়ে যাবে, 17K। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিসি মানে 17K, তাহলে এটা হয়ে যাবে 17K। এখন এখান থেকে আপনাকে বলেছে কোসেক এ এর মান কত? কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। অতি কত আছে? অতি আছে 17K, তাই আমি এখানে 17K দেবো। আর এটা ভূমি আছে 15K, তাই আমি এটাকে 15K দেবো। এইকে কেটে গেলে 17/15 হয়, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। 94 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রদত্ত চিত্রে বৃত্তের কেন্দ্র হলো ও। এখানে বৃত্তের কেন্দ্র হলো ও এ বি কোণ 35 ডিগ্রি, ও এ বি কোণ হচ্ছে 35 ডিগ্রি হয়, এবং সি হলো বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু। তাহলে এ সি বি কোণ কত? এ সি বি কোণ, এই কোণটার মান কত সেটা আপনাকে বার করতে হবে। তো এটা যেহেতু কেন্দ্রস্থ কোণ, এই জায়গায় যদি 35 হয় এটা হয়ে যাবে 35 ডিগ্রি, তাহলে 35 35 70। এবার এখানে 180 থেকে আপনি 70 ডিগ্রি বিয়োগ করুন, তাহলে হয়ে যাবে 110 ডিগ্রি। তাহলে এটার মান হয়ে যাবে কিন্তু 110 ডিগ্রি। এই জায়গাতে এটা হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এটা যদি 110 ডিগ্রি হয়, তাই এর হাফ হয়ে যাবে এটা, অর্থাৎ 110-এর হাফ হচ্ছে 55, তাই এখানে 55 ডিগ্রি হয়ে যাবে এর সঠিক উত্তর। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 95-96 নিচের স্তম্ভচিত্রটিতে কিছু দেশের জন্মহার দেখানো হয়েছে। স্তম্ভচিত্রে পর্যবেক্ষণ করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। তো এখানে এই যে সুইডেনের কথা, জার্মানি, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, চীন। তো এইখান থেকে আপনি এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো এখানে আমরা প্রশ্নটা দেখব, প্রশ্নটা কী আছে দেখব। এখানে যে প্রশ্নটা আছে দেখুন, এখানে বলেছে 95 দাগের প্রশ্ন বলেছে কোন দেশের জন্মহার জার্মানির থেকে 25% বেশি। তাহলে এখানে আমরা খুব সহজে জার্মানির জন্মহার ওদিকে কী আছে, জার্মানির জন্মহার এখানে কিন্তু বলেছে 16 প্রতি হাজারে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করবো এইভাবে, 16/1000 ইন্টু 125/100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 25 125, আর এখানে 4 25 40, 4 4 16, 4 10 40। তাহলে এখানে দেখুন 4 5 20/1000। তাহলে হাজারের মধ্যে 20 আছে, এখানে বলেছে জার্মানির থেকে 25% বেশি কোন দেশের। তাহলে এখানে আমরা চলে যাব, এখানে আমার 20 আছে ইংল্যান্ড, তাহলে এখানে সঠিক উত্তর হবে ইংল্যান্ড। এখানে দেখুন এই ইংল্যান্ড আছে, তাহলে বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার 96 দাগের প্রশ্ন দেখব। ভারতের জন্মহার ইংল্যান্ডের জন্মহারের কত শতাংশ? ভারতের জন্মহার ইংল্যান্ডের জন্মহারের কত শতাংশ? তো ভারত কতই আছে? ভারত আছে দেখুন এখানে 33, ভারত আছে 33, তাহলে 33/1000, 33/1000। ইংল্যান্ডের জন্মহারের কত শতাংশ? তাহলে ইংল্যান্ডের 20/1000, তাহলে এটা 1000টা উপরে চলে যাবে আর 20টা নিচে চলে আসবে। তাহলে এই 1000 আর এই 1000 কেটে যাবে, 33/20। তা 33 যেহেতু শতাংশ নির্ণয় করতে বলেছে, তাহলে 100 গুণ হয়ে যাবে, এখানে 5 20 100 হয়ে যাবে, আর 5 33 সময় 165 হয়ে যাবে। তার মানে ডিপ দেখাবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 97 দাগের প্রশ্নে। 97 দাগের প্রশ্ন কী আছে দেখব। তো 97 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 624 টাকা এ বি সি এর মধ্যে এত অনুপাতে ভাগ করলে সি এর ভাগ কত হবে? তো সি এর ভাগ কত হবে সেটা আমরা যদি দেখি, তাহলে 624কে কী করব, এখানে 2 3 4 এর লসাগু হয়ে যায় 12, 12কে যদি আপনি 2-এর সাথে 12 যদি ক্যালকুলেশন হয়ে 6, তাহলে এখানে হয়ে যাবে 6, আর এখানে 3 4 12, এখানে হয়ে যাবে 4, আর এই জায়গাটায় হয়ে যাবে 3 4 12 3। সেই ক্ষেত্রে আমরা 6:4:3 পাবো। এ বি সি অর্থাৎ 6 4 আর 3 পাবো, এদের অনুপাত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে সিটা বলেছে, তাহলে সির আনুপাতিক ভাগ হয়ে যাবে কত? এই 3টাকে, এই 3 উপরে থাকবে, আর 6 4 10 আর 3 13টা নিচে চলে যাবে। তাহলে এখানে আমরা 4 তেরম 52 পাবো, 52 আর 10 হচ্ছে 62 হয়, তাহলে 4 দিলে 8 তেরম 104 হয়, 48 হয়। 3 48 কত? 3 8 24 আর 4 হাতে 2, 3 4 12 2 14, 144। তাহলে সি পাবে 144 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 98 দাগের প্রশ্নে। 98 দাগের প্রশ্ন কী আছে তা দেখব। তা চলুন 98 দাগের প্রশ্ন কী আছে দেখি। 98 প্রশ্ন আছে, কোনো ব্যবসায়ী তার জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে, বিক্রি করার সময় 10% ছাড় দেয়, তার শতকরা লাভ কত? যদি ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে, তো যদি 20% বেশি ধার্য করে, তার মানে যদি ক্রয় মূল্য, যদি মনে করুন ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ধার্য মূল্য সেই ক্ষেত্রে কত হবে? ধার্য মূল্য হয়ে যাবে কিন্তু 100 কোটি টাকা।
ধার্য মূল্য তখন হয়ে যাবে, এই ধার্য মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে ধার্য মূল্য 120 টাকা হয়ে যাবে। সেই ক্ষেত্রে ছাড় দেবে কত? ছাড় দেবে কিন্তু 10%। তাহলে 120 টাকার উপরে 10% ছাড় মানে কত, সেটা আপনাকে বার করতে হবে। তাহলে 120 10% ছাড় মানে 90/100 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, সেই ক্ষেত্রে 108। তো এই 108 টাকায় কিন্তু বলছে কি বিক্রি হবে তার 108 টাকায়। তাহলে ও ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তো লাভ কত করেছে? লাভ করেছে 8 টাকা। লাভ 8 টাকা হলে শতকরা লাভ কত? 100 টাকায় লাভ 8 টাকা, অর্থাৎ 8% লাভ, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 99 দাগের প্রশ্নে চলে যাব। তো আমরা 99 দাগের প্রশ্ন দেখব। প্রথমে কোনো সংখ্যাকে 10% কমানো হলো, এরপর তাকে 10% বৃদ্ধি করা হলো। এর ফলে প্রাপ্ত সংখ্যাটি প্রারম্ভিক সংখ্যা থেকে 50 কম হয়। প্রারম্ভিক সংখ্যাটি কত? তো প্রারম্ভিক সংখ্যাটি মনে করুন x, তার থেকে 10% কমানো হলো, মানে 90/100। তারপরে তার আবার 10% বৃদ্ধি করা হলো, তার মানে 110/100, 110/100। প্রারম্ভিক সংখ্যা থেকে 50 কম হয়ে গেল এর ফলে, তাহলে x বিয়োগ 50। তাহলে আমরা এই দুটো শূন্য আমরা কেটে দিতে পারি। কেটে দিলে এখানে 9 11 99x/100 হয়, 99x/100, এটা সমান সমান x বিয়োগ 50। সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে 100x বিয়োগ 50 100 যদি আমরা গুণ করি, তাহলে 5-এর পিছনে 3টে শূন্য, এইটা সমান সমান 99x। তাহলে এখান থেকে আমরা x সমান সমান, এই 99x এই সাইডে আসলে -99x হয়, তাহলে 100 থেকে বাদ গেলে 99 বাদ গেলে একটা x থাকে, তাই x সমান সমান আমরা এই -5000টা ওই পাশে গেলে +5000 হয়। তো সেই ক্ষেত্রে x সমান সমান 5000 হয়ে যাবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 99 থেকে সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো 100 দাগের প্রশ্নে। 100 দাগের প্রশ্ন কী আছে? একজন ক্রিকেটার 11তম ইনিংসে পর্যন্ত রানের একটি নির্দিষ্ট গড় ছিল। 12তম ইনিংসে 129 রান করার ফলে তার গড় রান 9 বৃদ্ধি পায়। 11তম ইনিংস পর্যন্ত তার গড় রান কত ছিল? দেখুন, এই অঙ্কগুলো কোনো ক্যালকুলেশনভাবে করবেন না, আপনি উত্তর থেকে সহজে সমাধান করতে পারবেন। আমরা এই 11তম ইনিংস পর্যন্ত তার গড় রান ছিল 21, এটা আমরা ধরে নিচ্ছি 21। সেই ক্ষেত্রে মোট রান কত হয়ে যাবে 11তম ইনিংসের বেলায়? তো 11 দিয়ে গুণ হলে কত হয়? তো 11 1 11, এক হাতে 1, 11 দিন 22, 1 23, অর্থাৎ 231। 11তম ইনিংসে যখন সে 11তম ইনিংসের 21 রানের গড় করার ফলে মোট রান হয় 231। 11তম ইনিংস মোট 231 করেছে। এবার বলছে 12তম ইনিংসে 129 রান করলে তার গড় 9 রান বৃদ্ধি পেয়েছে। তাহলে 12তম ইনিংসে যদি 129 রান করে, তাহলে 129টা আমরা যোগ করে দিলাম, তাহলে কত পাচ্ছি? 360 হয়ে যাবে। 12তম ইনিংসে 129 রান করার পরে 360 হয়ে গেল। এবার বলছে গড় রান 9 বৃদ্ধি পেয়েছে। গড় রান মানে 21 ছিল গড় রান, তাতে 9 বৃদ্ধি পেয়েছে, মানে 21 সঙ্গে 9 যোগ করবো, তাহলে 21 আর 9 30 হয়ে যাবে। এখন গড় হয়ে যাবে কিন্তু 30। তাহলে দেখবো আমরা, যদি 12তম ইনিংসে 129 রান করার পর 9 বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন গড় হচ্ছে 30 হয়ে গেছে। তাই গড় 30 আছে কিনা আমরা ঠিক সেটা দেখবো। 12তম ইনিংসে 129 রান করার পরে মোট রান হয়েছে 360, তাহলে গড় করলে কত হয়? 3 12 36, অর্থাৎ 30 হয়ে যায়। দেখুন, সেটাই কিন্তু এখানে হচ্ছে। এখানে এখন গড় হচ্ছে 30, 12তম ইনিংসে 129 রান করার পর 9 বৃদ্ধি পেয়েছে, তার মানে 21 আর 9 30 গড় হচ্ছে, সেই গড়টা কিন্তু এখানেও সঠিক থাকছে, অর্থাৎ আমরা বলতে পারি সিদ্ধা হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু অপশন টেস্ট করে অঙ্কগুলো সমাধান করা যায় খুব সহজে, কোনো ক্যালকুলেশন লাগে না। তো এই মোটে 100টা প্রশ্ন ছিল। এটা কিন্তু আরআরবি গ্রুপ ডির একটা প্র্যাকটিসের, যেটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা 80টা প্রশ্নের উত্তর করেছি। আজকে আমরা 80 পরের থেকে 81 দাগ থেকে কিন্তু অঙ্ক প্রশ্নের সমাধানগুলো করে দিলাম। যদি এর আগের প্রশ্নগুলো, অর্থাৎ জেনারেল স্টাডিজ এবং রিজনিংগুলো যদি আপনারা না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।